হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আমাদের এনসিইআরটি লাইন ধরে ধরে যে থিওরি ক্লাস চলছিল, আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ব্যাচে কিরকম ক্লাস হয়, প্লাস তোমাদের কিরকম করে পড়া উচিত বর্তমান যে লেটেস্ট সিলেবাস অনুযায়ী বা লেটেস্ট যে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। তোমরা অনেকে বিভিন্ন অন্যরকম ভাবে পড়ো, তাই তোমরা সাকসেস পাও না, সায়েন্সের কোশ্চেন কমন পাও না, দেখে মনে হচ্ছে ইজি, বাট তবুও 30+ স্কোর করতে পারো না টেকনিশিয়ানে 40-র মধ্যে। তো তার জন্য তোমাদের কিন্তু সিলেকশনটা আটকে যায়। তো কিভাবে পড়লে তোমরা সায়েন্সে ভালো স্কোর করতে পারবে, কিভাবে পড়া উচিত এবং কিভাবে তোমরা ভালো করে পড়বে এবং আমি কিভাবে পড়াই তার একটা ডিটেলস এক্সাম্পল এবং ডিটেলস চ্যাপ্টার আমি তোমাদের করাচ্ছি। আজকে করাবো রাসায়নিক বিক্রিয়ার সেকেন্ড পার্ট। তোমরা যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নিও এবং তারপর কিন্তু সেকেন্ড পার্টটা দেখো, নাহলে সেকেন্ড পার্টটা তোমরা বুঝতে পারবে না। এই সেকেন্ড পার্টে আমরা টাইপস অফ রিঅ্যাকশন করাবো, তার সাথে সাথে যে এনসিইআরটি এক্সারসাইজ, এনসিইআরটি সলিউশন এবং কিছু লেটেস্ট এমসিকিউ এবং গ্রুপ ডি তে আসে এমসিকিউ করব। তারপর এটা শেষ হয়ে যাওয়ার পর আমরা পরবর্তীকালে এখান থেকে যত এমসিকিউ প্রিভিয়াস ইয়ার এসেছে এবং এক্সপেক্টেড এমসিকিউ রয়েছে, এনসিইআরটি এক্সাম্পলার রয়েছে, সেগুলো করব। তাই প্রত্যেককে বলবো ভিক্টরি এডুকেশন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমাদের একটা ব্যাচ রয়েছে এবং আমি অ্যানাউন্স করবো যে এই ব্যাচটা কিন্তু 15th মে থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ কিছুদিন মাত্র আগে। প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে যারা সাকসেসের পথে বা সিলেকশনের মেরিট লিস্টে নাম লেখাতে চায়। তো তোমরা যদি সোমনাথ স্যারের গাইডেন্সে থেকে ব্যাচ এডমিশন নিতে চাও, তাহলে ডেফিনেটলি কোনো ডাউট থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা অ্যাপ ডাউনলোড করে আমাদের যে ব্যাচ 2 বা লেটেস্ট ব্যাচ সেখানে কিন্তু নিজের নাম এনরোল করতে পারো। চলো শুরু করা যাক। তো রাসায়নিক সমীকরণ, আগের দিনের ক্লাসে আমরা কি পড়েছি? রাসায়নিক সমীকরণ তার সমাধান কিভাবে করব। একটা সমীকরণ দেওয়া থাকবে, তাকে কি করে আমরা সমাধান করব বা তাকে কি করে আমরা সমিত সমীকরণ করব বা ব্যালেন্সড ইকুয়েশন করব, সেটাকে সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়েছিলাম, যেটা আমাদের এনসিইআরটি তে রয়েছে। কি করে বুঝবো যে একটা যে সমীকরণ যেখানে একদিকে থাকবে তীর চিহ্নের বিক্রিয়ক পদার্থ আর একদিকে থাকবে বিক্রিয়াজাত পদার্থ, উভয়ের মোট ভর সমান হবে এবং মোট ভর সমান হওয়ার জন্য সেখানে পরমাণুর সংখ্যাটাও সমান করতে হবে, সেইটা আমরা আগের ক্লাসে বুঝেছিলাম, ডিটেলস ক্লাস হয়েছিল, তোমরা আশা করি প্রত্যেকে দেখেছো। তার সাথে সাথে আমরা করেছিলাম যে ওইটা পড়ার পর এনসিইআরটি যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজ গুলো করেছিলাম, যেখানে এতগুলো আমাকে কিন্তু সমতা বিধান করতে দেওয়া হয়েছিল এবং আলটিমেটলি এগুলোই তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসবে আগামী দিনে। ওকে, চলো এগুলো আমরা প্রত্যেক করে নিয়েছি। আজকের আমাদের ক্লাস শুরু হবে এই জায়গাটা থেকে বা সংযোজন বিক্রিয়া থেকে, প্রত্যেকে ভালো করে বুঝবে। দেখো নামেই রয়েছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে কি? মানে সংযোজিত হবে। আমরা দেখেছি যে এ প্লাস বি থেকে কি হবে না, থেকে এ বি গঠিত হবে, অর্থাৎ দুটো বিক্রিয়ক পদার্থ মিলে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ক্যালসিয়াম অক্সাইড ও জলের বিক্রিয়া উৎপন্ন কলি চুন। ক্যালসিয়াম অক্সাইড মানে যে চুনটা আমরা বাজার থেকে প্যাকেটের মধ্যে গুঁড়ো চুন যেটা কিনে আনি, সেই ক্যালসিয়াম অক্সাইডের সাথে, ক্যালসিয়াম অক্সাইড একটা কি বলে দিই, ভালো করে বুঝে নাও। ক্যালসিয়াম একটা ধাতু আর অক্সাইড মানে তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, মানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা ধাতব অক্সাইড। কেন ধাতব অক্সাইড স্যার? কারণ ক্যালসিয়াম একটা ধাতু এবং তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গঠন করেছে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তুমি যখন জল যোগ করবে, তাহলে জলের হাইড্রোজেনটাও এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ভালো করে খেয়াল করবে, দেখো এখানে হাইড্রোজেন দুটো ছিল, এখানে হাইড্রোজেন দুটো, এখানে অক্সিজেন একটা ছিল, কিন্তু এখানে অক্সিজেন কটা হয়ে গেছে? এখানে কিন্তু অক্সিজেন দুটো হয়ে গেছে। বাট এখানে অক্সিজেন একটা ছিল কিন্তু এখানেও অক্সিজেন একটা ছিল, তাই উভয়ের কিন্তু দুদিকেই কিন্তু মোট ভর সমানই আছে, তাই এখানে কোনো রকম কোনো ব্যালেন্স আমাদের করতে হবে না, এটা ব্যালেন্স রিঅ্যাকশন। তাহলে এইটা কি উৎপন্ন হয়েছে আমাদের? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা স্ল্যাক লাইম বলবো, নামগুলো বুঝুন, যাকে আমরা স্ল্যাক লাইম বলবো বা যাকে আমরা কলিচুনও বলবো। কি বলা যায়? কলিচুনও বলবো। আর এই যে ক্যালসিয়াম অক্সাইড ভাই সাহেব, এই ক্যালসিয়াম অক্সাইড ভাই সাহেবকে কি বলবো না? পোড়া চুন বলবো, পোড়া চুন বলবো বা পাথুরে চুন বলবো, পাথুরে চুন বলবো বা কুইক লাইম বলবো, কুইক লাইম। এতগুলো নামে কিন্তু আমরা ডাকবো। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে, পরীক্ষা হলে বিভিন্ন রূপে কিন্তু নাম আছে। বহু রূপে সম্মুখে তোমা, ছাড়ি কোথা খুঁজিছ ক্যালসিয়াম অক্সাইড, মানে এরকম টাইপের হবে যে তোমার সামনে কিন্তু বহু রূপে রয়েছে, তুমি সেটাকে খুঁজতে পারছো না। ঠিক আছে, তো এইরকম ভাবেই কিন্তু পরীক্ষা আসবে। তো আমাকে বলেছে একটি বিকারে সামান্য পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন নাও। ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন নিয়েছো, জল ঢালো,
দেখবে সেখানটা কিন্তু কি হচ্ছে, বিক্রিয়া হচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়াল কি বললাম আমি, দেখো ক্যালসিয়াম অক্সাইড তার মধ্যে জল ঢুকে গেল, OH2 উৎপন্ন করলো, OH2 উৎপন্ন করলো, দুটোই অক্সিজেন আর হাইড্রোজেন কম্বাইন্ড হয়ে গেল। তার মানে কি হলো, ক্যালসিয়াম অক্সাইড একটা কি সলিড ফর্মে ছিল, গুঁড়ো ফর্মেটে ছিল, অ্যামোরফাস সলিড বা অ্যামোরফাস ফর্মেটে ছিল, তার সঙ্গে হাইড্রোজেন লিকুইড যোগ হলো। তাহলে লিকুইডের সঙ্গে যখন সলিড যোগ হবে তখন সেটা অ্যাকুয়াস ফর্মেটে হবে। দেখো এটা AQ রয়েছে, অ্যাকুয়াস ফর্মেটে রয়েছে। অর্থাৎ এই দুটো কম্বাইন্ড হয়ে, দুটো ছিল কম্বাইন্ড হয়ে কি উৎপন্ন করেছে, কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে। সো দিস ইজ এ কম্বিনেশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া। তাহলে যখন আমরা বলবো এক বা একাধিক বিক্রিয়ক পদার্থ পরস্পর বিক্রিয়া করে কম্বাইন্ড হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে, তখন তাকে আমরা বলবো কি, তখন তাকে আমরা বলবো কম্বিনেশন রিয়াকশন। এবং এখানে যেহেতু তাপ উৎপন্ন হয়, তাই যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, দেখো এটা তো কম্বিনেশন রিয়াকশন আমি পাচ্ছি, কিন্তু যেহেতু এখানে তাপ উৎপন্ন হচ্ছে তাই এই সংযোজন রিয়াকশনটাকে আরো একটা নামে আমি ডাকবো, মানে এই বিক্রিয়াটাকে পার্টিকুলার আরো একটা নামে ডাকবো, সেটা হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া। কি বলবো, তাপ উৎপাদক, তাপ উৎপাদক বিক্রিয়াও কিন্তু আমি বলবো। এতগুলো বিষয় জানলাম, তাই ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, আরো অনেক কিছু হবে, পুরো ক্লাসটা মন দিয়ে দেখে ভালো করে। তাহলে এই বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড ও জল একত্রে যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াত পদার্থ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এরূপ বিক্রিয়া যেখানে দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটি মাত্র বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। এইটাই আমি বলছিলাম। পরবর্তীতে তোমাদের এই লাইনটাই পরীক্ষায় তুলে দিয়ে দেবে, তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে কি বলেছে, দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ, যে দেখো দুই বা এর বেশিও বিক্রিয়ক পদার্থ হয়ে একটা মাত্র বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করেছে, তাই এটাকে আমি কি বললাম, এটাকে বললাম সংযোজন রিয়াকশন বা কম্বিনেশন রিয়াকশন আমি কিন্তু বললাম। মাথায় ঢুকেছে? এটাকে আমি বললাম সংযোজন রিয়াকশন বা কম্বিনেশন রিয়াকশন, মাথায় আমি বললাম। এবার দেখো তোমরা জানো কি, এই বক্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে 2022-এ 2024-এ ভরে ভরে প্রশ্ন এসেছে, এই বক্সগুলো কেউ বাদ দেবে না। কি বলেছে না, আমরা যে কলিচুনের যে দ্রবণ উৎপন্ন হয় তার দেওয়ালে সাদা রং করতে ব্যবহার করা হয়, বা হোয়াইট দেওয়াল যে হোয়াইট করবো আগেকার দিনে করা হতো, করতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে দেওয়ালে ক্যালসিয়াম কার্বনেটের একটা পাতলা আস্তরণ করে। অর্থাৎ ভালো করে খেয়াল রাখবে, ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? মনে রাখবে এই যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে আমার যখন H2O এর বিক্রিয়া হলো, তখন কি উৎপন্ন হলো না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন, CaOH উৎপন্ন, যেটাকে আমরা কি বলছি, কলিচুন বলছি। দেখো আমরা যখন কলিচুনে মুখ দিই, মানে মুখ দিয়ে ফু দিই, তখন কি হবে না, তখন আমাদের মুখ থেকে CO2 আসবে, এবং CO2 এই কলিচুনটাকে ঘোলা করে দেবে, মানে চুন জলটাকে ঘোলা করে দেবে। ঘোলা করলে সেখানে কি উৎপন্ন হবে, ঘোলা করা মানে কি, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তুমি যখন আবার কার্বন ডাইঅক্সাইড যোগ করছো, তখন উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল উৎপন্ন করো, এটাকে কি বলা হয়, মার্বেল বলা হয়। মার্বেল বলতে পারো, ক্যালসিয়াম কার্বনেট বলতে পারো, লাইমস্টোন বলতে পারো, অনেকগুলো নামে এটাকে ডাকতে পারো। তুমি আবার যদি এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যোগ করে দাও না, তখন কি হবে, ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে, অর্থাৎ CaHCO3 উৎপন্ন হবে, তখন ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? তাহলে এইটার সঙ্গে যখন আবার CO2 যোগ করবে তখন এটা উৎপন্ন হয়। এটা আমরা ধাতু অধাতু দিকে পড়বো। এটা আমরা কোথায় গিয়ে পড়বো না, ধাতু অধাতু বা আমরা অ্যাসিড বেস সল্ট, এই দুটো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টারে গিয়ে এই বিষয়টা আবার জানবো, কেমিক্যাল রিঅ্যাকশনটা। আপাতত জেনে নাও, যেটা আমাকে বলে দিয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, তার সঙ্গে আবার আমি CO2 যোগ করলাম, আবার সেখান থেকে কি উৎপন্ন হলো, COCO3 উৎপন্ন হলো। ঠিক আছে? তো ক্যালসিয়াম কার্বনেট একটা পাতলা আস্তরণ তৈরি করে, সাদা রং করা 2-3 দিন পরে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে যায়, দেওয়ালকে চকচকে করে তোলে। তাহলে আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, এখান থেকে প্রশ্ন কি রূপে আসবে না, প্রশ্নটা তো তোমাকে বুঝতে হবে যে কিভাবে প্রশ্ন হবে, তুমি তো পড়ে গেলে হবে না। সেটাই আমি তোমাকে ক্লাস চলতে চলতে বলবো। পেইড ব্যাচে যদি সমস্ত অ্যাডমিশন না, তাহলে সমস্ত কোর্সের একটা কম্বিনেশন তুমি পেয়ে যাবে, যেখানে থিওরিটা তোমার ভালো করে রেডি হবে, শুধু এমসিকিউ করে কিচ্ছু হবে না, এটা বাস্তব কথা। বাট প্র্যাকটিসের জন্য এমসিকিউটা করা দরকার। দেখো প্রশ্নটা এভাবে হবে যে আমাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা দ্রবণ দেওয়া হয়েছে, আমি সেই দ্রবণটা দিয়ে কি করেছি, আমার দেওয়াল রং করেছি। রং করার কিছুদিন পর দেখলাম যে দেওয়ালটা সাদা চকচক চকচক করছে। দেওয়ালটা কেন সাদা চকচক করছে, বা ওখানে কোন পদার্থটা তৈরি হয়েছে, এটা আমাকে প্রশ্ন দেবে। তাহলে ওখানে কোন পদার্থ তৈরি হয়েছে না, ওখানে আমার যে পদার্থটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট কি করে না, আমার দেওয়ালে তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল বা দ্রবণটা ছিল, ওখানে কি করেছি আমি না, ওখানটা কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়েছে, বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, সেটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে দিয়েছে। বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে মার্বেল, এটাই হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট, এটাকেই আবার লাইমস্টোনও বলা হয়, এটাকেই আবার লাইমস্টোন বলা হয়। ঠিক আছে? এটাকেই চক বলা হয়।
তো এইগুলো কিন্তু আমরা মনে রাখবো এই ক্যালসিয়াম কার্বনেটের ব্যাপার। তাহলে কম্বিনেশন রিয়াকশনটা বোঝা গেছে, কম্বিনেশন রিয়াকশন ক্যালসিয়াম অক্সাইড এর সঙ্গে যখন জল যুক্ত হবে সেখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এটা হচ্ছে একটা কম্বিনেশন রিয়াকশন। ঠিক আছে, যেমন এখানে দেখো যে বিক্রিয়া দেখেছি COH হোল 2 CO2 CaCO3 H2, যেটা আমি একটু আগে দেখালাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন কার্বন ডাইঅক্সাইড যোগ হবে তখন ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এগুলো কিন্তু ডাইরেক্ট তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে, মাথায় রাখবে কিন্তু প্রত্যেকটা। এবার আরো কিছু সংযোজন বিক্রিয়ার আমরা এক্সাম্পল জানবো, যেমন দেখো কার্বন প্লাস অক্সিজেন থেকে কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড। আবার হাইড্রোজেন প্লাস অক্সিজেন থেকে কি উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। আচ্ছা তুমি বলবে স্যার এই যে বিক্রিয়াটা হচ্ছে এটা কি কম্বিনেশন রিয়াকশন? ভালো করে দেখো, দিস ইজ অলসো আ কম্বিনেশন রিয়াকশন। কেন না, এই দুটো কিন্তু পরস্পর মিশে যাচ্ছে, তাই এটাও কিন্তু একটা কম্বিনেশন রিয়াকশনই হবে। মাথায় থাকবে, এটাও কিন্তু একটা কম্বিনেশন রিয়াকশন হবে। তো এবার ব্যাপারটা কি বলছে, তাহলে আমরা এটুকু বলবো যে সকল বিক্রিয়া দুই বা তার বেশি পদার্থ মৌল বা যৌগ পরস্পর মিলিত হয়ে একটি মাত্র বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করবে। এবার তোমরা প্রশ্ন করবে স্যার আমাকে একটা কথা বলুন, এই যে মৌল বা যৌগ বলেছে এটার মানেটা কি? মৌল বা যৌগ কথাটা কেন বললো? না, মৌল মানে হচ্ছে এই যে কার্বন আর এই যে অক্সিজেন, এই দুটো কি, এই দুটো কিন্তু মৌল। কেন? ওয়ান কাইন্ড অফ অ্যাটম দ্বারা গঠিত, অ্যাটম এন্ড নিউক্লিয়াস পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটো যুক্ত হয়েও তোমার যে কার্বন ডাইঅক্সাইড গঠন করেছে এটা কি, এটা একটা যৌগ। কেন যৌগ? দেখো এখানে কার্বন এবং অক্সিজেন দুই টাইপের অ্যাটম রয়েছে। তাহলে সিঙ্গেল কাইন্ড অফ অ্যাটম থেকে যখন ডাবল কাইন্ড অফ অ্যাটম, অর্থাৎ এগুলো হচ্ছে মৌল, এই মৌল মৌল যুক্ত হয়েও যৌগ গঠন হয়, সেটাকে আমরা সংযোজন বলবো। আবার যৌগ এবং মৌল বা যৌগ এবং যৌগ সেটাও যখন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে তখন সেটাকেও আমরা কিন্তু সংযোজন রিয়াকশন বলবো। যেমন ধরো এখানটা, এখানে কি দেখতে পেয়েছি আমি, এটাও একটা যৌগ ক্যালসিয়াম অক্সাইড, এটাও একটা যৌগ। এই যৌগ যৌগ মিলে কি হয়েছে, এখানে একটা যৌগ বা কম্পাউন্ড, অর্থাৎ কম্পাউন্ড এবং কম্পাউন্ড মিলে কম্পাউন্ড তৈরি হয়েছে, যৌগ যৌগ মিলে যৌগ তৈরি হয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখো মৌল প্লাস মৌল, সেখান থেকে যৌগ উৎপন্ন হয়েছে। বুঝতে পেরেছো? তো এইগুলোই কিন্তু আমি বলবো সংযোজন রিয়াকশন। নেক্সট দেখো আমাদের প্রশ্ন চলে এসেছে, এএলপি 29 নভেম্বর 2024 টিপ্পনী কি বলেছে, নিম্নলিখিত বিক্রিয়ায় কোনটি ক্যালসিয়াম অক্সাইড এবং জল থেকে চুনের গঠনকে প্রতিনিধিত্ব করে? দেখো ক্যালসিয়াম অক্সাইড এবং জল থেকে কি হয়েছিল, আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছিল CaOH হোল 2। তার মানে এটা কি রিঅ্যাকশন? এটা হচ্ছে সংমিশ্রণ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিঅ্যাকশন। অনেক সময় সংমিশ্রণ রিঅ্যাকশন বাংলাতে ট্রান্সলেট হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমরা সংযোজন রিঅ্যাকশন বলে। এই যে স্থানচ্যুতি বলেছে, স্থানচ্যুতি মানে অনেক জায়গায় স্থানচ্যুতি থাকে, আবার অনেক জায়গায় প্রতিস্থাপনও থাকে। এগুলো আস্তে আস্তে আমি বোঝাচ্ছি বিক্রিয়ার টাইপ গুলো। তো এটা হচ্ছে ব্যাপার। এইবারে দেখো, যে বিক্রিয়ায় মনে রাখবে তাপ উৎপন্ন হয় তাকে আমরা কি বলি, তাপ উৎপাদক বিক্রিয়া। আর যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় না তাকে আমরা বলি তাপমোচী বিক্রিয়া। যেমন শাকসবজির পচনের ফলে যে জৈব সার তৈরি হয় সেটাও একটা তাপ উৎপাদক বিক্রিয়া। আমাদের যে শ্বসন হয় সেটাও একটা তাপ উৎপাদক বিক্রিয়া। আবার প্রাকৃতিক গ্যাসের যে দহন হয় সেটাও একটা তাপ উৎপাদক বিক্রিয়া। বোঝা গেছে কি? এটাই হচ্ছে ব্যাপার, এখানটার কিছু বোঝার নেই। এইবার আমরা আসছি বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। দেখো বিয়োজন হবে, বিয়োজন মানে কি, ভাঙবে। বিয়োজন মানে ভাঙবে, ভেঙে যাবে, ভেঙে ওখান থেকে কিছু একটা গঠন করবে। ঠিক আছে, অর্থাৎ দেখো কম্বিনেশন বিক্রিয়াটা না ঠিক উল্টো বিক্রিয়া, মানে কম্বিনেশন ঠিক উল্টোটা হবে। কম্বিনেশনের দুটো যৌগ মিলিত হয়ে একটা তৈরি হয়েছিল, এখানে একটা ভেঙে যাবে, একটা ভেঙে যাবে। ঠিক আছে, মানে একটা যৌথ সংসার ভেঙে, দুই ভাই আছে সংসারে বা তিন ভাই আছে, এটা ভেঙে 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 আলাদা আলাদা সংসার গঠন করবে। ঠিক আছে, সেটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। দেখো এক্সাম্পল গুলো, কাজটা কি দিয়েছে, একটি শুষ্ক ফুটন নলে 2 গ্রাম ফেরাস সালফেটের কেলাস নাও। বোঝাচ্ছি, পুরোটা বোঝাচ্ছি তোমাদের। ফেরাস সালফেট কেলাসের বর্ণ লিপিবদ্ধ করো। আমাকে একটা কথা বলো তো, ফেরাস সালফেট কেলাসের বর্ণ কি? মনে রাখবে ফেরাস সালফেট কেলাসের বর্ণ হচ্ছে সবুজ। চিনতে পারছো এই ফেরাস সালফেট কেলাসটা কি? ফেরাস সালফেট কেলাসটা হচ্ছে FeSO4, 7H2। এটাকে খাতায় নোট ডাউন করে নাও, মনে রাখবে। কেন কি স্যার? কারণ এই যে FeSO4 7H2 অর্থাৎ ফেরাস সালফেটের কেলাসে কত অণু জল থাকে? 7 অণু জল থাকে, 7 অণু জল থাকে। এবং এটা যেহেতু সবুজ কালারে কি বলা হয়, এটাকেই বলা হয় গ্রিন ভিট্রিয়ল বলা হয়। তাহলে গ্রিন ভিট্রিয়ল কাকে বলা হয়? আমাদের এই ফেরাস সালফেটকে বলা হয়, বা ফেরাস সালফেট যে আমাদের রয়েছে যার অণুতে আমরা 7 অণু জল পাবো, যেটাকে সবুজ রঙের দেখতে, তাকে গ্রিন ভিট্রিয়ল বলা হয়। এবার স্ফুটন নলের বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখার উপর ধরে তাপ দাও, কি লক্ষ্য করলে আমরা দেখো, ভালো করে দেখবে। না, ফেরাস সালফেটের সবুজ বর্ণের পরিবর্তন হচ্ছে। তাহলে আমাকে এখান থেকেও প্রশ্ন করতে পারে যে যখন আমি ফেরাস সালফেটকে একটা শুষ্ক নলে নেব, ফেরাস সালফেটের
কি দেখতে পাই আমরা? না বলবে নিচে যদি অপশন গুলো যেরকম থাকবে সেরকম বলবে যে ফেরাস সালফেটের সবুজ বর্ণের পরিবর্তন হয়। আবার কোনো অপশনে থাকতে পারে ফেরাস সালফেট সবুজ বর্ণের পরিণত হয়। না, ফেরাস সালফেটের সবুজ বর্ণের পরিবর্তন হয়, কারণ ফেরাস সালফেটের কালার কি? ফেরাস সালফেটের কালার হচ্ছে সবুজ, মনে থাকবে। এবং আমরা পাশাপাশি সালফারের দহন বৈশিষ্ট্য সূচক গন্ধ পাই, মানে সালফারের একটা গন্ধ পাবো, এবং গন্ধ আমরা শুকলে কি পাবো? না সালফারের গন্ধ একটা পাবো। কিসের গন্ধ পাবো? সালফারের গন্ধ। তাহলে এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে তোমাদের, যে যখন আমরা ফেরাস সালফেটকে উত্তপ্ত করব তখন আমরা কিসের একটা গন্ধ পাবো? কিসের গন্ধ পাবো? তখন আমরা সালফারের গন্ধ পাবো। ঠিক আছে, চলো দেখো এখানে ফেরাস সালফেটকে উত্তপ্ত করেছে, উত্তপ্ত করে কি উৎপন্ন হয়েছে? না ফেরিক অক্সাইড উৎপন্ন হয়েছে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, এবং সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এখানে আরো একটা জিনিস মনে রাখবে, ফেরাস সালফেট সলিড ছিল, ফেরিক অক্সাইডও সলিড, এবং সালফার ডাই অক্সাইড গ্যাস, এবং সালফার ট্রাই অক্সাইড গ্যাস। তাহলে ফেরাস সালফেটকে যখন, এবং এখানে মনে রাখবে বিয়োজন বিক্রিয়া যে হচ্ছে, তুমি বলবে স্যার এটা কি শুধু শুধু বিক্রিয়া হলো? না, আমাকে কি করতে হলো? আমাকে তাপ দিতে হলো। অর্থাৎ ডিকম্পোজিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা আমাকে করতে হয়, কখনো তাপ দিতে হয়, কখনো সেটাকে সূর্যালোকে রাখতে হয়, অর্থাৎ সেখানে একটা কি দিতে হয়? না উদ্দীপক দিতে হয়। যে উদ্দীপকের প্রভাবে কি হবে? এই কম্পাউন্ডটা ভেঙে আলাদা 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 কম্পাউন্ডে বিয়োজিত হবে। কি বললাম, মাথায় ঢুকেছে? একটা পার্টিকুলার কম্পাউন্ড ভেঙে আলাদা 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 কম্পাউন্ডে কিন্তু পরিণত হবে। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, যেমন এখানে ফেরাস সালফেটকে আমি তাপ দিয়েছি, তাপটা কি উদ্দীপক। অর্থাৎ তাহলে যদি আমাকে প্রশ্ন দেয় যে বিয়োজন, কোন একটা বিক্রিয়াকে ডিকম্পোজ হওয়ার জন্য কিসের দরকার হয়? না উদ্দীপনার দরকার হয়। তাপের উদ্দীপনা হতে পারে, আলোর উদ্দীপনা হতে পারে, আগুন হতে পারে, চাপ হতে পারে, বিভিন্ন রকম উদ্দীপনা কাজ করবে। তো সেই উদ্দীপনাটার কিন্তু এখানে দরকার হবে, তবেই সেটা ভাঙবে। কি বলেছে দেখো, তোমরা লক্ষ্য করবে এই বিক্রিয়ক পদার্থ ভেঙে সরল কয়েকটি বিক্রিয়ত পদার্থ তৈরি করেছে, এটি হলো বিয়োজন বিক্রিয়া। উত্তপ্ত করার পরে ফেরাস সালফেটের কেলাস FeSO4 জল ত্যাগ করে বর্ণের পরিবর্তন হয়। এরপর এটি ফেরিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইডে বিয়োজিত হয়। ফেরিক অক্সাইড কঠিন পদার্থ এবং SO2 SO3 গ্যাসীয় পদার্থ। তাহলে এখানে অনেক সময় আমরা প্রশ্ন দেখতে পেয়েছি এরকম ভাবে যে আয়রনের সালফেটের একটি সলিড ভেঙে দুটো গ্যাস তৈরি হলো। আয়রনের সালফেটের একটি সলিডকে তাপ দেওয়ার ফলে দুটো গ্যাস তৈরি হলো। সেই দুটো গ্যাসের নাম কি? তাহলে আয়রনের সালফেট বলতে ফেরাস সালফেটের কথা বলা হয়েছে। ফেরাস সালফেটকে যখন আমরা তাপ দেব, এটাই প্রশ্ন করবে যে আয়রনের সালফেটকে যখন আমরা তাপ দেব সেটা ভেঙে দুটো গ্যাসে পরিণত হয়, সেই দুটো গ্যাসের নাম কি? সেই দুটো গ্যাসের নাম হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড। মুখস্থ হয়ে যাবে ক্লাসে, আমার ক্লাসে পড়া মানে মুখস্থ হয়ে যাবে। এবং আমার ক্লাস করার পর তুমি পৃথিবীর যে জায়গা থেকে রেলের প্রিভিয়াস ইয়ার পড়ো না কেন, যত রেলের প্রিভিয়াস ইয়ার আছে, এলপি টেকনিশিয়ান, যেগুলো রিলেভেন্ট প্রিভিয়াস ইয়ার, হুবহু উত্তর করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। প্রশ্ন এসেছে টেকনিশিয়ান গ্রেড 3 তে, হুবহু এখান থেকে প্রশ্ন এসেছে। কি বলেছে? ফেরাস সালফেট নিম্নলিখিত কোন পদার্থে বিয়োজিত হয়েছে? যে প্রশ্নটা আমি তোমাদের এক্ষুনি বললাম, এইখান থেকে কি করবে না ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবে। আবার এই টাইপের প্রশ্ন আমরা গ্রুপ ডি তেও দেখতে পেয়েছি, এই টাইপের প্রশ্ন আমরা 23/12/2024 টেকনিশিয়ান গ্রেড 3 তেও দেখতে পেয়েছি। কি বলেছে? না ফেরাস সালফেট পদার্থ বিয়োজিত কোথায় হবে? না ফেরিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইডে কিন্তু বিয়োজিত হবে। ফর দিস ইজ ইউর রাইট অ্যান্সার। একদম লেটেস্ট টেকনিশিয়ান গ্রেড দিতে এসেছে। চলো পরবর্তীতে চলে যাই। আরো কিছু বিক্রিয়া আমরা দেখি। দেখো ক্যালসিয়াম কার্বন, আমি কি বললাম? আমি তোমাকে বললাম যে ঠিক কম্বিনেশন রিঅ্যাকশনের উল্টোটা। দেখো আমি যদি আজকে এরকম করি যে আমি যদি এটাকে উল্টে দিই, মানে ফেরিক অক্সাইডের সঙ্গে সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড যদি যোগ করি, তাহলে কি পাবো? ফেরাস সালফেট পাবো। তার মানে উল্টে দিয়েছে, কম্বিনেশন রিঅ্যাকশনের উল্টো। দেখো আগে আমি কি বলেছিলাম যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তোমাকে কার্বন ডাইঅক্সাইড, যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড যোগ করেছিলাম, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যোগ করার ফলে আমরা কি পেয়েছিলাম? আমরা চুনা পাথর পেয়েছিলাম, বা ক্যালসিয়াম যে কার্বনেট পেয়েছিলাম সেটা পেয়েছিলাম। এবার ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দেব, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি? তুমি বলবে স্যার এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো না কেন? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করে উৎপন্ন হবে? জল তো চলে যাবে উপরের দিকে, আর জল উপরের দিকে চলে গেলে পোড়াচুনি উৎপন্ন হবে, কখনোই তোমার হচ্ছে কলিচুন উৎপন্ন হবে না। ওকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করলে কি, এই প্রত্যেকটা বিক্রিয়া মাথায় রাখবে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করলে কি হবে? না ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত, যা একটি গুরুত্বপূর্ণ বিয়োজন রিঅ্যাকশন। তাহলে এখানে বিয়োজন বিক্রিয়া, তাহলে এখানেও কিন্তু আমরা তাপ প্রয়োগ করেছি। এটি শিল্প কারখানায় ব্যবহৃত হয়। ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম হলো চুন বা পোড়া চুন। ঠিক আছে,
এদের মধ্যে একটা হচ্ছে সিমেন্ট উৎপাদন। তাহলে সিমেন্ট উৎপাদনে কাকে ব্যবহার করব? সিমেন্ট উৎপাদনে আমি ব্যবহার করব আমার পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। এখান থেকে বহু প্রশ্ন এসছে যে এদের মধ্যে কোনটা সিমেন্ট উৎপাদনে ব্যবহার করা হয়, কাকে না ক্যালসিয়াম অক্সাইডকে সিমেন্ট উৎপাদনে আমরা ব্যবহার করব। তখন তাকে আমরা বলবো কি বিয়োজন বিক্রিয়া। এই যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা কি একটা ধাতব কার্বনেট, মনে রাখবে। এগুলো যত মনে রাখবে যত পড়বে তত মনে থাকবে। যত পুরো চ্যাপ্টার যখন ক্লিয়ার করবে না, তখন একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করতে পারবে তুমি। এই বিক্রিয়াগুলোই আবার তুমি অ্যাসিড বেস সল্টে গিয়ে পড়বে, আবার তুমি ধাতুতে গিয়ে পড়বে, একটার সঙ্গে আরেকটা মানে রিলেট করতে পারবে। তাহলে আমার ক্যালসিয়াম কার্বনেট ধাতব কার্বনেট, তার সঙ্গে আমি তাপ দিয়েছি তাকে, তার ফলে কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। প্রশ্ন বিভিন্ন রকম আসতে পারে যে ক্যালসিয়াম কার্বনেটকে বা চুনা পাথরকে তাপ দেওয়া হলে কোন গ্যাস উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আবার আমাকে বলতে পারে যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে কি কি দুটো পদার্থ উৎপন্ন হয়, আমার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন, এটা মনে রাখবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা তাপীয় বিয়োজন, মানে তাপ প্রয়োগের ফলে কিন্তু এই ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা হচ্ছে। এবার আমি কি করেছি, আবার দেখো লেড নাইট্রেট দিয়েছি, PbNO3 লেড নাইট্রেট, লেডের নাইট্রেট ফর্ম। এই লেডের নাইট্রেট ফর্মকে আমি দিয়েছি স্ফুটনলে 2 গ্রাম লেড নাইট্রেট গুঁড়ো নাও, চিমটার সাহায্যে স্ফুটনলটিকে ধরো। কোথায় ধরেছি? আগুনে ধরেছি। তাহলে দেখ কি হবে না বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হচ্ছে। আবার এখানটা প্রশ্ন করবে যে লেড নাইট্রেটকে যখন আমরা তাপ দেব তখন কোন বর্ণের ধোঁয়া দেখতে পাবো? এই যে দেখো এখানটা বাদামি বর্ণের ধোঁয়া দেখতে পাবো। এবং আগামী দিনে এই ডায়াগ্রাম তোমাদের প্রশ্ন আসবে, কারণ ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন তোমাদের বহুবার পরীক্ষা আসে। এই ডায়াগ্রামটা দিয়ে দিল, এখানে থাকলো লেড নাইট্রেট, এখানে স্ফুটনল, চিমটা, বার্নার সবই থাকলো, এটাকে দিয়ে দিল এ, এবং লেখা থাকলো প্রশ্নে এ গ্যাসটিকে চিহ্নিত করো, এ গ্যাসটিকে চিহ্নিত করো। বাবা শুধু প্রিভিয়াস ইয়ার পড়ে কখনো পাস করা যায় না, এনসিআরটিটাকে পুঙ্খানুপুঙ্খ হয়ে পড়তে হবে। এবং এনসিআরটি পড়ে তোমাকে এটা বুঝতে হবে যে কি টাইপের প্রশ্ন তোমার হতে পারে, যেটা আমি তোমাদের বারবার পড়ানোর মাঝখানে বলে যাই, দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাক্টিভ স্টাডি বলা হয় এটাকে। এটাকে বলা হয় অ্যাক্টিভ স্টাডি। আর প্যাসিভ স্টাডি কি না, পরপর পড়েই গেলাম, বুঝলাম না কি বলতে চেয়েছে, শুধু কয়েকটা জিনিস দেখলাম আর বই রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিষয়টা বুঝতে পারছো? আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো এইখানটা কি উৎপন্ন হলো না, এইখানটা এ গ্যাসটাকে চিহ্নিত করো, এটা হচ্ছে কিন্তু আমার না নাইট্রোজেন ডাই অক্সাইড, যেটা আমরা বাদামি বর্ণের গ্যাস নির্গত হলো। বিভিন্ন টাইপের এখানটা প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন এই ডায়াগ্রামটা দিল, দিয়ে বললো যে এ গ্যাসটাকে চিহ্নিত করে, তুমি বলে যে নাইট্রোজেন ডাই অক্সাইড। ঠিক আছে, এবার তুমি আবার আরো একটা প্রশ্ন দিতে পারে যে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি বর্ণের ধোঁয়া নির্গত হয়। এরকম বহু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হয়। আবার এটাও দিতে পারে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি কি পদার্থ পাওয়া যায়। ঠিক আছে, তো লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি পাবো আমরা? বাদামি বর্ণের ধোঁয়া পাবো, যেটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইডের ধোঁয়া। বিক্রিয়াটা দেখে নি। এই বিক্রিয়াটা কিন্তু সমিত সমীকরণটা মনে রাখবে। দেখো লেড নাইট্রেট, নাইট্রেট কি, নাইট্রেট হচ্ছে NO3। তাহলে NO3 থেকে আমরা কি দিচ্ছি, একটা সলিড, একে তাপ দেওয়ার ফলে লেড অক্সাইড উৎপন্ন হয়েছে, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। বিক্রিয়ার সমিত সমীকরণটা মাথায় রাখবে। কি বললাম? বিক্রিয়ার সমিত সমীকরণটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার করতে পেরেছি আমি বিষয়টা? ক্লিয়ার করতে পেরেছি আমি বিষয়টা? তো এইখানটা এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড ভাই সাব, এটার কিন্তু হচ্ছে, এটাই কিন্তু আমার বাদামি বর্ণের গ্যাস নির্গত হবে, এটা কিন্তু বাদামি বর্ণের তৈরি হবে। তাহলে তিনটে আমার কিন্তু বিক্রিয়াজাত পদার্থ আমি পাচ্ছি। একটা বিক্রিয়ক পদার্থ যেখানে উদ্দীপক হিসেবে কে কাজ করছে, তাপ কাজ করছে। মাথায় ঢুকেছে? প্রত্যেকের মাথায় ঢুকেছে, হ্যাঁ কি না বলো? এবার এটাকে বাড়ি গিয়ে সমিত সমীকরণটা কিভাবে হচ্ছে, এদিকে কটা লেড রয়েছে, এদিকে কটা লেড রয়েছে, ভালো করে বুঝবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো কিছু জিনিস নিজেকে বুঝতে হবে, যতক্ষণ তুমি নিজে না বুঝবে ততক্ষণ নিজের মাথায় কিন্তু ঢুকবে না। ক্লাস দেখলে ইজি মনে হয়, বাট নিজেকে বাড়ি থেকে বুঝতে হবে, যেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে। নেক্সট দেখো আবার একটা আমাকে দিয়েছে, এটাও কিন্তু একটা বিয়োজন বিক্রিয়া। কি দিয়েছে দেখো, কাজ কি বলেছে, একটি চায়না ডিশে আমি 2 গ্রাম পরিমাণ সিলভার ক্লোরাইড রেখেছি। কি বলেছি না, 2 গ্রাম পরিমাণ সিলভার ক্লোরাইড রেখেছি। সিলভার ক্লোরাইডের সাদা বর্ণ আমি পাবো। ঠিক আছে, সিলভার ক্লোরাইডের সাদা বর্ণ আমি পাবো। এবার এই যে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণ রেখেছি আমি সূর্যালোকে, রাখার ফলে কি হবে না, রাখার ফলে একটা বিক্রিয়া হবে। সেই বিক্রিয়াটা কি না, সিলভার ক্লোরাইডটা সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে সিলভার এবং ক্লোরিন উৎপন্ন করবে, এবং সিলভারটা হয়ে যাবে ধূসর বর্ণের সিলভার ধাতুতে পরিণত হবে। তাহলে এখানেও আমাকে এই ডায়াগ্রামটা দিয়ে দিতে পারে, এখানে এগুলো লেখা থাকবে সিলভার ক্লোরাইড এবং চায়না ডিশ, এবং বলবে যে নিম্নলিখিত উপরে উল্লিখিত ডায়াগ্রাম থেকে আমি কোন বিক্রিয়া পাবো, নিম্নে সেই বিক্রিয়াটি তুমি উল্লেখ করো।
এবার সেখানে বিক্রিয়াগুলো তোমার থাকবে। তাহলে সিলভার ক্লোরাইডটা এখানে উদ্দীপককে, এখানে উদ্দীপক হচ্ছে সিলভার, এখানে উদ্দীপক হচ্ছে সূর্যালোক বা সানলাইট। সানলাইট হচ্ছে কিন্তু এখানে উদ্দীপক। এই সানলাইটের প্রভাবে কি হচ্ছে, ভেঙে যাচ্ছে সিলভার এবং ক্লোরিন উৎপন্ন হচ্ছে বা ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে সিলভার ক্লোরাইডটা ভেঙে কি উৎপন্ন হলো না, সিলভার ক্লোরাইডটা আমার ভেঙে উৎপন্ন হলো ধূসর বর্ণের সিলভার এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন। তাহলে সিলভার, সাদা বর্ণের সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার ক্লোরাইডের বর্ণও তোমাকে জিজ্ঞাসা করতে হবে। দেখো কত কিছু বর্ণ আমরা পেলাম, সেগুলো একটু খাতার মধ্যে একটা একটা করে আন্ডারলাইন করে রেখো। এবং এর ফলে কি হচ্ছে না, ধূসর বর্ণে পরিবর্তিত হচ্ছে। এর কারণ হচ্ছে আলোর উপস্থিতিতে সিলভার ক্লোরাইডে ধাতব সিলভার এবং ক্লোরিন গ্যাস বিয়োজিত হয়। তার মানে এখানে উদ্দীপক হিসেবে কে কাজ করছে না, এখানে উদ্দীপক হিসেবে কাজ করছে ভাই সাহেব, এখানে উদ্দীপক হিসেবে কাজ করছে আমার সূর্যালোক। মাথায় ঢুকেছে প্রত্যেকে? নেক্সট দেখো, আবার একটা বলি, সিলভার ব্রোমাইড না, সিলভার ব্রোমাইডও সেম সিলভার এবং ব্রোমিনে পরিণত হবে। মনে রাখবে উপযুক্ত বিক্রিয়াগুলো সাদা আলো ফটোগ্রাফিতে ব্যবহার, তার মানে ফটোগ্রাফিতে কাকে ব্যবহার করব আমরা, দুটোকেই ব্যবহার করব, সিলভার ক্লোরাইডকেও ব্যবহার করব, সিলভার ব্রোমাইডকেও ব্যবহার করা হয়। এটা তোমাদের গ্রুপ ডি 2022 আসা প্রশ্ন, যে আমরা যে ফটোগ্রাফি হয় সেই ফটোগ্রাফি প্লেটে কাদের কাদের ব্যবহার করি। এটা গ্রুপ ডি 2022 এসেছিল, আর এএলপিও 2022 এসেছিল, মানে 2022 ইন্ডাস্ট্রি 19 আর কি এসেছিল। ঠিক আছে, তো বিয়োজন বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলোকে ভাঙার জন্য তাপ, আলো, তড়িৎ শক্তির প্রয়োজন হয়, এটা মাথায় রাখবে। তাহলে এটাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিয়োজন বিক্রিয়াতে ভাঙার জন্য কি কি প্রয়োজন হয় না, এখানে তাপ, আলো, তড়িৎ শক্তির প্রয়োজন হয়, যেগুলোকে আমরা বলি উদ্দীপক বলি। সেই উদ্দীপকের প্রভাবেই কিন্তু বিয়োজন বিক্রিয়া হয়। তাহলে আমরা দুটো জানলাম এতক্ষণ পর্যন্ত, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশন, একটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশন, আর একটা কি জানলাম, আর একটা জানলাম ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন, এই দুটো বিষয়কে আমরা ভালো করে জানলাম। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? ফাইন, চলো একটা চটপট লাইক করে দাও এবং অবশ্যই জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। দেখো এনসিইআরটি যখন করবো আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই কি করে এনসিইআরটি তোমরা পড়বে। দেখো এইটা আমাদের এনসিইআরটি বই, তো যখন আমি এই চ্যাপ্টারটা পড়ছি, দেখো চ্যাপ্টারের মাঝে মাঝে প্রচুর প্রশ্ন রয়েছে। এই দেখো প্রশ্নাবলী, এই প্রশ্নগুলোকে কখনো স্কিপ করবে না, এই প্রশ্নগুলোকে কখনো স্কিপ করবে না। এই যে এই প্রশ্নগুলো যে হচ্ছে, এগুলোকে কখনো স্কিপ করবে না, এগুলো কিন্তু ভালো করে করে যাবে, কারণ এখান থেকেই পরবর্তীতে প্রশ্ন হবে, যেগুলো আমি কখনোই তোমাদের স্কিপ করি না। এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করিয়ে যাই তোমাদের। ঠিক আছে, বলেছে এক্স এর দ্রবণ সাদা রং করার কাজে ব্যবহৃত হয়, এক্স দ্রবণটির নাম বলো। দেখো আমি এক্ষুনি বলেছিলাম, তবে এই প্রশ্নটা একটু প্রবলেম রয়েছে এই কারণে, দেখো এক্স এর দ্রবণ মানে আমি এটা কলিচুনের দ্রবণ বলতে পারি, কিন্তু আবার বলেছে জলের সঙ্গে উপরের বিক্রিয়াটি লেখো। দেখো তাহলে আমি কি বলতে পারি, ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণও বলতে পারি। কেন, ক্যালসিয়াম অক্সাইডকে জলে দ্রবীভূত করলেই তো কলিচুন উৎপন্ন হবে, তাহলে এটা ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণও কিন্তু আমি বলতে পারি। এবং তার সাথে সাথে এটা কি বলবো, বিক্রিয়াটা কি দেবো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, সেখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH হোল2 উৎপন্ন হবে। এবার যদি এখানে দেখো এই প্রশ্নটা যদি অপশনে ক্যালসিয়াম অক্সাইড না থাকে, না থেকে যদি থাকে যে কলিচুন, কলিচুন, তখন তোমরা কলিচুনটাকে মার্ক করবে। কারণ এটা দুভাবে বলা যেতে পারে, এক, ক্যালসিয়াম অক্সাইডকে জলে দ্রবীভূত করা হলো এবং সেখান থেকে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পেলাম, সেটাকে আমি দেওয়ালে সাদা রং করার কাজে ব্যবহার করলাম। অথবা এটাও থাকতে পারে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকেই আমি জলে দ্রবীভূত করলাম বেশি করে এবং সেটা সাদা রং করার কাজে ব্যবহার করছি। কি বললাম, মাথায় ঢুকেছে? তো এই জন্য কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাকে দেখে উত্তর দিতে হবে। কারণ কি, এখানে আমাকে ডাইরেক্ট বলেছিল, কিন্তু এই জায়গাটায় যে ছকটা পড়েছিলাম এখানে ডাইরেক্ট বলেছিল যে কলিচুনের যে দ্রবণ উৎপন্ন হয় তার দেওয়ালে সাদা রং করতে ব্যবহার করা হয়। কিন্তু যেহেতু এখানটা পরের প্রশ্নটাতে বলেছে যে জলের সঙ্গে উপরের 1 নম্বর প্রশ্নে বিক্রিয়ার উল্লেখ দাও, সেক্ষেত্রে আমি এটাকে করলাম ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের জলের সঙ্গে দ্রবণ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করে দিলাম এবং পরেরটা কি করলাম, রিয়াকশনটা এটাকেই দেখালাম। মাথায় ঢুকেছে প্রত্যেকের বিষয়টা? মাথায় ঢুকেছে? এটা হচ্ছে বিষয়। চলো এবারে আমরা জানবো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি, একজনের জায়গায় আরেকজন আসবে, একজনের জায়গায় আরেকজন আসবে। ঠিক আছে, তো সেটাকেই আমি বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি বলেছে দেখো, একটা কপার সালফেট দ্রবণ নেওয়া হয়েছে, কপার সালফেট দ্রবণের নিশ্চয়ই রংটা জানো, নীল রঙের দ্রবণ। এখানটা কি করা হয়েছে, কপার সালফেটের যে দ্রবণ নেওয়া হয়েছে, কপার সালফেট তো নিশ্চয়ই জানো CuSO4 5H2O, কপার সালফেট যেটাকে আমরা কি বলে থাকি, ব্লু ভিট্রিয়ল বলে থাকি। মনে থাকবে, ব্লু ভিট্রিয়ল বলে থাকি। এগুলো প্রত্যেকটা পড়তে পড়তে মনে থাকতে হবে, 5 অণু জল থাকে কপার সালফেট। তো সেখানে আমরা দুটো পিন দিয়েছি, লোহার পিন, লোহার পিন দেওয়ার ফলে কি হবে না, সেখানে রিয়াকশন হবে এবং রিয়াকশন দেখতে পাবো কপার সালফেট দ্রবণ থেকে নিষ্কাশিত লোহার পিনটা বাদামি বর্ণের হয়ে গেছে, বাদামি বর্ণের হয়ে গেছে
এবং কপার সালফেটের যে দ্রবণটা সেটা কিন্তু হালকা হয়ে গেছে। কপার সালফেটের দ্রবণ যে নীল বর্ণটা সেটা ফ্যাকাসে হয়ে গেছে এবং যে লোহার পিনটা বের করানো হয়েছিল সেটা বাদামি বর্ণের হয়ে গেছে। দেখো কপারের কালার কি, কপারের কালার বাদামি বর্ণের, কপারের কালার তো বাদামি বর্ণ, বাট কপার সালফেটে যে জলীয় দ্রবণ তার কালারটা কিন্তু নীল। তাই নীল থেকে যেহেতু কপারটা রিপ্লেস হয়ে লোহার গায়ে বসে গেছে তাই লোহাটা বাদামি বর্ণের হয়ে গেছে, বাট কপার সালফেটটা এই জন্য কি হয়েছে, যেহেতু কপারটা ওখান থেকে বেরিয়ে এসছে সেটা কিন্তু ফ্যাকাসে হয়ে গেছে। এবার বিক্রিয়াটা কি হচ্ছে ভালো করে বুঝো। লোহার পিনের বর্ণ বাদামি হলো কেন এবং কপার সালফেটের দ্রবণ ফিকে হয়ে গেল কেন, তাহলে এটা আমাদের বুঝতে হবে, ভালো করে বুঝবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে একটা লোহার পিন আমি কপার সালফেটের দ্রবণের মধ্যে ঢুকিয়ে রাখলাম, তো লোহার পিনটি যখন কপার সালফেট দ্রবণ থেকে বাইরে বের করা হলো তখন দ্রবণ এবং লোহার পিনটির বর্ণ কিরূপ হবে, না দ্রবণের বর্ণ গাঢ় নীল থেকে ফ্যাকাসে বর্ণ হয়ে যাবে, অপশনটা যেরকম থাকবে সেরকম করবে, এবং যে লোহার পিন সেই লোহার পিনের বর্ণটা কিন্তু বাদামি বর্ণের হয়ে যাবে। তাহলে লোহার পিনের বর্ণ বাদামি হবে আর কপার সালফেটের বর্ণ সেটা কিন্তু কি হয়ে যাবে, ফ্যাকাসে হয়ে যাবে। মাথায় ঢুকেছে? ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস, দিস ইজ ক্লিয়ার। এবার তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে না, এই বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হয় ডিটেলসে বলছি, ভালো করে বুঝবে। অনেকে এই জায়গাটা বুঝতে পারো না, কিন্তু আমি তোমাদের ভালো করে বোঝাবো বিষয়টা, ঠিক আছে? তো কি করে হয় দেখো না, দেখবে ফেরাস মানে ফেরাস বলছি সরি, আয়রন এবং কপার সালফেট রয়েছে, সেখান থেকে ফেরাস সালফেট বা আয়রন সালফেট উৎপন্ন হচ্ছে এবং কপার উৎপন্ন হয়েছে। ফেরাস সালফেট এবং কি উৎপন্ন হয়েছে না, কপার উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই কপারটা কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে, কপারটা ডিসপ্লেস হয়ে গেছে, মানে এই বিক্রিয়াটিকে আয়রন অপর মৌল কপারকে কপার সালফেট দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে বা সরিয়ে দেয়। এর ফলে কি হয়, প্রতিস্থাপন বিক্রিয়া নামে পরিচিত। তার মানে এই যে লোহার পিনে যে তুমি যে মানে আস্তরণটা দেখতে পাচ্ছ, এটা কিসের আস্তরণ বলতো, এটা কপারের আস্তরণটা এখানে পড়েছে। লোহার পিনে কপারের আস্তরণটা পড়ে গেছে, সলিড যেটা। আর এই যে দ্রবণটা দেখতে পাচ্ছ এটা কিসের দ্রবণটা বলতো, না এটা যে দ্রবণটা ফ্যাকাস হয়ে গেল সেটা অ্যাকচুয়ালি ফেরাস সালফেটের দ্রবণ। দেখতে পাচ্ছ ফেরাস সালফেটটা অ্যাকুয়াস হয়ে গেছে। তার মানে ওই যে দ্রবণ থেকে যে আমি লোহার পিনটা বের করলাম, লোহার পিনের গায়ে পড়ে গেছে কপারের আস্তরণ, কপারটা সলিড, আর দ্রবণটা হয়ে গেছে কপার সালফেট আর নেই, ওটা ফেরাস সালফেট হয়ে গেছে বা আয়রন সালফেট হয়ে গেছে। কি বললাম মাথায় ঢুকেছে? ফেরাস সালফেট বা আয়রন সালফেট হয়ে গেছে। তুমি বলছো কি করে হলো? মনে রাখবে, তার জন্য আমাদের বিক্রিয়া সিরিজ মনে রাখতে হবে, অ্যাক্টিভিটি সিরিজ। অর্থাৎ দেখো এই যে আয়রন কপার এগুলো কি একটা মেটাল, তো তো মেটালের একটা রিঅ্যাক্টিভিটি সিরিজ হয়। মানে কি, মানে কোন মেটালটা কত বেশি সক্রিয়। দেখবে একটা ক্লাসরুমে অনেক ছেলে থাকে যাদের বুদ্ধি বেশি হয়, অনেক ছেলে থাকে যাদের বুদ্ধি কম হয়। তো সেরকমই কিছু ধাতু থাকে তারা প্রচন্ড রিয়াকশন করে, আবার কিছু ধাতু থাকে যারা ইনঅ্যাক্টিভ, রিয়াকশন করে না। তো যারা সব থেকে বেশি রিয়াকশন করে, মোস্ট রিয়াক্টিভ, তাদেরকে আমি উপরের দিকে রেখেছি, যারা কম রিয়াকশন করে তাদেরকে আমি নিচের দিকে রেখেছি। এখন সব থেকে বেশি রিয়াক্টিভ ধাতুকে পটাশিয়াম, তারপর সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, আয়রন মার্কারি, সিলভার এবং গোল্ড। তাহলে প্রথম দিকের থেকে লাস্টের দিকে, মানে প্রথম দিকে বেশি রিয়াকশন করবে আর লাস্টের দিকে কম রিয়াক্টিভ হবে। প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হবে না, সবসময় মনে রাখবে একটা মৌল থাকবে এবং একটা যৌগ থাকবে। প্রতিস্থাপন বিক্রিয়া অলওয়েজ কি হবে, অলওয়েজ একটা মৌল, মৌল মানে কি দেখো এখানে একটা আয়রন, একটা মৌল এবং একটা যৌগ, দুটো যৌগের রিয়াকশন কিন্তু কখনোই প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। দেখো প্রত্যেকটাতেই একটা করে মৌল একটা করে যৌগ। তো এইভাবে তোমরা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াটা চিনতে পারবে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, না মৌল এবং যৌগ থাকবে। আর যদি দুটো যৌগ থাকে সেক্ষেত্রে ডাবল ডিসপ্লেসমেন্ট বা দ্বি প্রতিস্থাপন হয়ে যাবে। তাহলে যেটা বলছি, কি বলছিলাম না, ওপরের দিকের যদি কোনো মৌল থাকে আর নিচের দিকের যদি কোনো ধাতু দিয়ে যৌগ গঠিত হয়, তাহলে এই ওপরের দিকের যে ধাতুটা বা ওপরের দিকের যে এলিমেন্টটা বা মৌলটা, সেটা নিচের দিকের ধাতু দ্বারা যে গঠিত বা লিস্ট রিয়াক্টিভ বা কম সক্রিয় ধাতু দ্বারা যে গঠিত কম্পাউন্ডটা থেকে সেই ধাতুটাকে প্রতিস্থাপিত করবে। ফর এক্সাম্পলটা কি, যেমন দেখো এখানটা বোঝো, যেমন এখানটা দেখো, কি বললাম আমি বোঝা গেল না, ভালো করে বোঝাই। দেখো যেমন এখানটা দেখো, যেমন এখানটা আমার আয়রন তো রয়েছে একটা মৌল, আর কপার সালফেট কি রয়েছে একটা যৌগ। তাহলে কপারটা কোথায় রয়েছে, আয়রনের ডেফিনেটলি নিচে রয়েছে। দেখো কপার আয়রনের কত নিচে রয়েছে, এই যে এখানটা আয়রন কত নিচে। তার মানে কপারের যে কম্পাউন্ডটা গঠিত হয়েছে, এই কপারের কম্পাউন্ডের মধ্যে কপারটা আয়রন থেকে নিচে অবস্থিত।
যেহেতু নিচে অবস্থিত তাই কি করবে, কপার এই এই সরি আয়রন কপারটাকে রিপ্লেস করবে। কে রিপ্লেস করবে? আয়রন। মানে আয়রন কপারকে প্রতিস্থাপিত করবে। কে প্রতিস্থাপিত হলো? কপার প্রতিস্থাপিত হলো। কে প্রতিস্থাপন করলো? আয়রন প্রতিস্থাপন করলো। কাকে প্রতিস্থাপন করলো? কপারকে প্রতিস্থাপন করলো। কেন প্রতিস্থাপন করলো? কারণ কপারটা আয়রনের থেকে কম সক্রিয় বা লিস্ট রিঅ্যাক্টিভ ধাতু। ওকে, বোঝা গেছে? তো যদি এরকম না হয়, এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তুমি মনে করো CuSO4 এর সঙ্গে আমাকে কোনো একটা বিক্রিয়ায় AU দিয়ে দিয়েছে, তাহলে কি স্যার AuSO4 গঠিত হবে? AU মানে কি সোনা? কখনোই হবে না। কেন হবে না? কারণ AU কি করে কপারকে হাঁটাবে? AU তো কপারের নিচে। AU মানে গোল্ড, গোল্ড তো কপারের নিচে। তো এই বিক্রিয়াটা কিন্তু সংগঠিত হবে না। তো এই CuSO4 কে থেকে Cu কে তারাই আলাদা করতে পারবে যারা কিন্তু CuSO4 এর ওপরের দিকে রয়েছে বা CuSO4 এর শক্তিশালী, CuSO4 এর থেকে শক্তিশালী। যেমন দেখো জিঙ্ক, বুঝতে পেরেছো এই বিক্রিয়াটা কি করে হচ্ছে? তো কপারকে হাঁটিয়ে দিয়ে ফেরাস সালফেটকে নিয়ে নিচ্ছে, ফেরাস সালফেট গঠন করছে, সঙ্গে আর একটা কপারটাকে কি করছে, কপারটাকেও বাইরে বের করে দিচ্ছে। যেমন দেখো জিঙ্কের সঙ্গে কপার সালফেটের বিক্রিয়া করেছে, তাহলে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হচ্ছে। দেখো জিঙ্কটাও কিন্তু অনেক উপরে, দেখো জিঙ্কটাও কিন্তু কপারের উপরে। বোঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি কি? দেখো আমাকে এখানে লেড দিয়েছে, লেড এবং কপার ক্লোরাইড, তাহলে লেডটাও কি কপারের উপরে? ডেফিনেটলি লেডটাও দেখো এই যে কপার থেকে উপরে, এই জন্য কিন্তু এখানটা কি উৎপন্ন হয়েছে, এই জন্য কিন্তু এখানটা কিন্তু লেড ক্লোরাইড উৎপন্ন হয়েছে এবং লেড ক্লোরাইড এবং কপার উৎপন্ন হয়েছে। মাথায় ঢুকেছে? ক্লিয়ার হয়েছে কি? এটা মনে রাখবে। তাহলে জিঙ্ক, লেড এবং কপার থেকে অধিক সক্রিয় মূল্য, তাই এরা যৌগ থেকে কপারকে প্রতিস্থাপিত করে। তো এইভাবে তোমাকে সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে যে ওপরের দিকে সক্রিয় করা আর নিচের দিকে কম সক্রিয় করা। কম সক্রিয় ধাতুর কম্পাউন্ডকে অধিক সক্রিয় ধাতুর যে মৌল তারা কিন্তু কম সক্রিয় ধাতুর কম্পাউন্ড থেকে কম সক্রিয় ধাতুকে রিপ্লেস করে দেবে। মনে করো আমি একটা এরকম রিয়াকশন দিলাম যে অ্যালুমিনিয়াম থেকে আমি কি করলাম, অ্যালুমিনিয়ামের সঙ্গে ফেরাস সালফেট যোগ করে দিলাম, তাহলে এটা কি রিপ্লেস করতে পারবে? ডেফিনেটলি। কারণ দেখো অ্যালুমিনিয়াম ফেরাস মানে আয়রনের থেকে অনেক বেশি সক্রিয়, তাহলে কি উৎপন্ন করবে? Al2SO4, Al2SO4 প্লাস কি উৎপন্ন করবে? আয়রন উৎপন্ন হবে। অ্যালুমিনিয়াম সালফেট প্লাস হচ্ছে আয়রন উৎপন্ন। ক্লিয়ার করতে পেরেছি? তো এই জায়গাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন এখানে একটা বিক্রিয়া দিচ্ছে, দেখো রাসায়নিক বিক্রিয়া আয়রন প্লাস কপার সালফেট, ফেরাস সালফেট প্লাস কপার উৎপন্ন হচ্ছে, এই ধরনের বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করে। ওটা কি বিক্রিয়া? কবে পড়েছে? 23/12/2024, মানে টেকনিশিয়ান গ্রেড 3 তে আসা প্রশ্ন। টেকনিশিয়ান গ্রেড 3 তে আসা প্রশ্ন, ঠিক আছে? একদম কপিড টোটাল স্থানচ্যুতি বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু স্থানচ্যুতি বলে, যেহেতু স্থানটাকে একজনের স্থানটাকে আরেকজনকে বের করে দিচ্ছে, তাই এটাকে প্রতিস্থাপন বিক্রিয়াও আমরা বলবো। প্রতিস্থাপন বিক্রিয়াও আমরা বলবো। মাথায় ঢুকেছে প্রত্যেকে? ক্লিয়ার করতে পেরেছি আমি? তুমি বলবে ইয়েস স্যার ক্লিয়ার। এইবার আমরা পড়বো ডবল ডিসপ্লে। আচ্ছা ডবল ডিসপ্লেসমেন্ট পড়ার আগে আরেকটা দিয়েছে এক্সাম্পল, Fe2O3 প্লাস Al2O3 প্লাস আয়রন। আচ্ছা আমার একটা কথা বলো ভাই, যে এখানে যে ফেরাস অক্সাইডটা দিয়েছে বা ফেরিক অক্সাইড দিয়েছে, ফেরাস অক্সাইড না, ফেরিক অক্সাইড। ফেরিস এবং ফেরাস কি করে হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে যখন আমি অ্যাটম, নিউক্লিয়াস এগুলো পড়াবো তখন বোঝাবো। ফেরিক অক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম যোগ করা হয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং আয়রন উৎপন্ন হয়েছে, বা আয়রন অক্সাইডও বলতে পারো ফেরিক ফেরাসে না গিয়ে। তাহলে ভাই এই যে অ্যালুমিনিয়াম, যেটা আমি এক্ষুনি বলছিলাম, অ্যালুমিনিয়াম তো আয়রনের থেকে বেশি সক্রিয়, বেশি সক্রিয়। তো বেশি সক্রিয় মানে কি হবে? এখানে আয়রনটাকেও হাঁটিয়ে দেবে। মনে রাখবে এই পৃথিবীতে যারাই শক্তিশালী তারাই হচ্ছে সবকিছুর অধিকারী। এখানে অ্যালুমিনিয়াম আয়রন সালফেট আয়রন অক্সাইড থেকে বেশি শক্তিশালী, তোর সবকিছুও কেড়ে নিচ্ছে, ও সবকিছু নিয়ে নেবে। এভাবে মনে রাখবে। আয়রন অক্সাইডের থেকে কি করবে? ও অক্সাইডে কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে কি করছে? নিজের কাছে রেখে দিচ্ছে, আর আয়রনকে একা করে দিচ্ছে। বুঝতে পেরেছো? কারণ আয়রনটা অ্যালুমিনিয়াম থেকে কম সক্রিয়। তাহলে এটা কি বিক্রিয়া? ডেফিনেটলি প্রতিস্থাপন বিক্রিয়া। এনসিইআরটি এক্সারসাইজ এবং আরআরবি গ্রুপ ডি 2022-এ প্রশ্ন এসেছে। চলো নেক্সট আমরা জানবো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি প্রতিস্থাপন মানে কি? ডাবল ডিসপ্লেসমেন্ট হবে, দুবার ডিসপ্লেসমেন্ট হবে, বাট ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের মেকানিজম এবং ডাবল ডিসপ্লেসমেন্টের মেকানিজম দুটো কিন্তু পুরোপুরি আলাদা। এই ব্যাপারটা ভুলবে না, দুটো কিন্তু পুরোপুরি আলাদা, দুটোকে কিন্তু গুলিয়ে ফেলবে না, ভালো করে বুঝবে। কি বলেছে? একটি টেস্ট টিউবে 3 ml সোডিয়াম সালফেট নাও, ভালো কথা নিয়েছি। অপর একটি টেস্ট টিউবে 3 মিলিলিটার বেরিয়াম ক্লোরাইড দ্রবণ নাও, নিয়েছি। দুটোকে মিশ্রিত করলাম। তাহলে কি করবে না, মিশ্রিত যখন করব আমরা দেখতে পাবো সোডিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম সালফেটের সাদা অর্ধক্ষেপ সলিড অর্থাৎ প্রেসিপিটেশন করেছে,
মনে রাখবে ডাবল ডিসপ্লেসমেন্ট একটাকে আমি প্রেসিপিটেট রিয়াকশন বা অধঃক্ষেপণ বিক্রিয়া বলতে পারি, এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। তাহলে সোডিয়াম সালফেটের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের এটা সাদা অধঃক্ষেপ পড়েছে এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। মনে রাখবে আমি যেটা বলেছিলাম, ডাবল ডিসপ্লেসমেন্টে দেখো দুটো কম্পাউন্ড কিন্তু এখানে রয়েছে, দুটো কম্পাউন্ড, এটাও একটা কম্পাউন্ড আর এটাও একটা কম্পাউন্ড। তুমি বলবে স্যার বিক্রিয়াটা কিভাবে হলো, ভালো করে খেয়াল করবে। দেখো এখানটা কে কে রয়েছে আমি একটু দেখাই, এখানটা Na2SO4, আমি কি বলতে পারি Na2 প্লাস আর SO4 2 বলতে পারি, দুটো আয়ন রয়েছে। আবার যখন এটা বিক্রিয়া করা হচ্ছে BaCl2, আমি কি বলতে পারি Ba2 প্লাস আর Cl2 মাইনাস, এই দুটো আয়ন রয়েছে। এইবার কি হবে, এই প্লাস আয়নটা এর সঙ্গে জুটি বাঁধবে, এর সঙ্গে জুটি বাঁধবে, আর এই মাইনাস আয়নটা এই প্লাস আয়নের সঙ্গে, সরি এক্সট্রিমলি সরি, প্লাস আয়ন মাইনাস আয়নের সঙ্গে জুটি বাঁধবে। অর্থাৎ এই যে আয়নটা দেখতে পাচ্ছ Na2 প্লাস, এর সঙ্গে জুটি বাঁধবে Cl2 মাইনাসে, আর মাইনাসটা সবসময় কি করবে প্লাসের সঙ্গে জুটি বাঁধবে। মনে রাখবে প্লাসে প্লাসে কখনো রিলেশন হয় না, ছেলে ছেলে রিলেশন হয় না, মেয়ে মেয়ে রিলেশন হয় না, ছেলে এবং মেয়ের মধ্যে রিলেশন হয়, প্লাস মাইনাস। তাই এখানেও কিন্তু সায়েন্সেও তাই, দুটো আয়ন প্লাস এবং মাইনাস রিলেশন হবে। কারণ কি প্লাস মাইনাসকে কি করতে পারবে, আয়নিত করতে পারবে, করে পরমাণু গঠন হবে। তো Na2 প্লাস এবং Cl2 মাইনাস কি গঠন করবে, NaCl গঠন করবে। SO4 2 Ba2 প্লাস কি গঠন করবে, আগে পজিটিভ আয়নটা থাকে BaSO4 গঠন করবে। মাথায় ঢুকেছে কি, প্রত্যেকের মাথায় ঢুকেছে কি? তো এইভাবে অ্যাকচুয়াল কি ঘটছে, এখানে আয়ন বিনিময় ঘটছে, আয়ন এক্সচেঞ্জ ঘটছে, এখানে কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজের কোনো গল্প নাই। অর্থাৎ প্রতিস্থাপন এবং দ্বিপ্রতিস্থাপন রিয়াকশনের বিষয়টা কিন্তু একই নামকরণের মতো লাগলেও দুটোর মেকানিজম অ্যাকশনটা কিন্তু আলাদা। তো এইভাবে কিন্তু উৎপন্ন হচ্ছে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড। এবার সেটাকে তুমি যখন করছো অর্থাৎ ব্যালেন্স করছো, তখন তুমি ব্যালেন্স করে দেখে নেবে যে Na2SO4 Na2, তার মানে এখানে Na2 হবে, Ba ঠিক আছে, ক্লোরিন দুটো, এখানেও ক্লোরিন দুটো, ম্যানেজ হয়ে গেল। তাহলে এখানে দেখো বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপ তৈরির জন্য SO4 2 এবং Ba2 এর বিক্রিয়ার দ্বারা হয়, এবং এই দুটো আয়ন তৈরি, যেটা আমি তোমাকে দেখালাম SO4 2 আর Ba2 কিভাবে বিক্রিয়াটা হলো। প্রত্যেকটা ডিসপ্লেসমেন্ট ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কিন্তু এইভাবে আয়ন এক্সচেঞ্জের মধ্যে হবে, তাই এটাকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এবার দেখো যেখানেই দেখবে সলিড, এই যে দেখো অ্যাকুয়াস এবং দুটো অ্যাকুয়াস ফরম্যাটে হয়, এটাও মাথায় রাখবে, এটা অলরেডি পরীক্ষায় এসেছে যে দুটো বিক্রিয়া করার জন্য কি হতে হবে না, দুটোকেই কিন্তু অ্যাকুয়াস ফরম্যাটে হতে হবে। অ্যাকুয়াস ফরম্যাট মানে কি, জলীয় হতে হবে, জলীয় দ্রবণ হতে হবে। এটাও জলীয় দ্রবণ, এটাও জলীয় দ্রবণ, বিক্রিয়া করে এটা হচ্ছে আমার সলিড বা প্রেসিপিটেশন, এবং এটা হচ্ছে কিন্তু অ্যাকুয়াস বা সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস ফর্মেশন। বোঝা গেছে কি, ক্লিয়ার করতে পেরেছি? এটা মাথায় রাখবে। দেখো এক্স্যাক্টলি কপিড প্রশ্ন এসছে ভাই, যা পড়াবো আমি নিজে গর্ব করে বলি না, কিন্তু হয়ে যায়, যেরকম ভাবে পড়াই সেগুলোই পরীক্ষায় প্রশ্ন আসে। শুধু তোমাদের বলবো রিভিশন করো, পড়তে থাকো, পরীক্ষায় প্রশ্ন আসবে। কি বলেছে, বেরিয়াম সালফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তুমি বলবে স্যার এখানে তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছে। বেরিয়াম সালফেট দেখো এই টাইপের বিক্রিয়াটা কি এনসিইআরটি তে ছিল, ভালো করে আমি যদি একটু প্রিভিয়াসে তোমাদের নিয়ে যাই, আগে তোমাদের বলেছিলাম না এরকম একটা এনসিইআরটি তে আমার ছিল, এরকম একটা এনসিইআরটি তে ছিল যেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম, ভালো করে দেখো, দেখিয়েছিলাম তোমাদের, এই যে দেখো, এই যে বেরিয়াম সালফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম সালফেট। অর্থাৎ এনসিইআরটি তে এখানে বলেছিল সমিত সমীকরণ, কিন্তু এটাকেই আবার ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে কিউ টাইপের রিঅ্যাকশন। অর্থাৎ এনসিইআরটি যদি তুমি ভালো করে পড়ে যাও না, একটাও কিন্তু বাইক থেকে আসে না। অনেকে ভাবে স্যার এইটা তো আমার বইতে নাই, এইটা তো আমার বইতে নেই, ডাবল ডিসপ্লেসমেন্টের রিঅ্যাকশন নেই, তার মানে এটা বোধহয় বাইক থেকে দিয়েছে। অনেক টিচারও তোমাকে বলে দেবে যে আরে এটা তো বাইক থেকে এসছে, শুধু এনসিইআরটি পড়ে হবে না, না বাইক থেকে আসেনি। কারণ এনসিইআরটি চেনাটা সবার কাজ নয়, যারা আগে থেকে করে চিনে এসছে, পড়িয়ে এসছে, তারাই চিনতে পারবে। তো সেটাই হচ্ছে, দেখো এনসিইআরটি তে এসছে, তুমি দেখো আমি রিঅ্যাকশনটা অলরেডি করিয়েছি, সেটাই এখানে উত্তর হবে। কি করেছি স্যার, দেখো শুধু উল্টে দিয়েছে, বিক্রিয়কটাকে বিক্রিয়াত করেছে, বিক্রিয়াতটাকে বিক্রিয়ক করে দিয়েছে। দেখো এটাই করে এসছি না, এটাই করে এসছি না তোমাদের, হয়ে গেল। এই যে এটাই করে এসছি না, এটাই তো পরীক্ষায় দিয়েছে, এটাই তো পরীক্ষায় দিয়েছে এখানটা, এটাই তো 2022-এ দিয়েছে। তো এই জন্য বলি ভালো জায়গাতে পড়লে, ভালো করে পড়লে তোমরা উত্তর। তাহলে এখানে কি উত্তর হবে, বেরিয়াম সালফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড Al2SO4 হোল। এবং এটাও একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, মাথায় রাখবে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এবার এখানে তোমাকে সমিত সমীকরণটা জানতে চেয়েছে, তুমি উত্তর দিতে পারবে।
দেখো মাথায় রাখবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কিন্তু কখনো আনবে না, কারণ এটা কিন্তু Cl2 রয়েছে, এটা কেটে দেবে। এবার তুমি সমীকরণটা সমাধান করো, দেখো এখানে 3টে বিয়ে রয়েছে, না হলে প্রথম থেকেও করতে পারো, প্রথম থেকে করলে দেখবে যে কোনটা অমিল হচ্ছে। আমি সেটাও যদি করি, মনে করো বিক্রিয়াটা তুমি জানো না, তাও যদি করি, দেখো এখানে দুটো বিয়ে রয়েছে, এখানে দুটো বিয়ে ঠিকঠাক রয়েছে, এখানে এস দুটো রয়েছে, এখানে কিন্তু এস 3টে রয়েছে, কেটে দাও, যেখানেই গড় মিল পাবে কেটে দাও। এখানে একটা বিয়ে, এখানে একটা বিয়ে, এখানে এস একটা, এখানে এস 3টা, কেটে দাও। এখানে ভাই ক্লোরিনের সংকেতটাই ভুল লিখেছে, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত Cl2 হয় না Cl3 হয়, তাহলে এটাও কেটে দাও। তো দিস ইজ ইউর রাইট অ্যান্সার। এখানে তুমি মিলিয়ে নাও, 3টে বিয়ে, 3টে সালফার, 3টে সালফার, 4 3 12টা অক্সিজেন, তাহলে এখানেও দেখো 4 3 12টা অক্সিজেন, এখানে দেখো দুটো অ্যালুমিনিয়াম, এখানেও দেখো দুটো অ্যালুমিনিয়াম, এখানে দেখো 6টা ক্লোরিন, আর এখানেও দেখো 6টা ক্লোরিন। তার মানে আমার একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম ঠিকঠাক রয়েছে সমীকরণটা। আরআরবি গ্রুপ ডি 2022 এবছরও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, বাট তোমাদের একটাই কথা বলবো, সবকিছুতে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার্স করো না। যেমন দেখো একটা প্রশ্ন, লেড নাইট্রেট পটাশিয়াম আয়োডাইড, এটাও তোমাদের প্রশ্ন এসেছে গ্রুপ ডিতে, কিন্তু এটা এনসিইআরটি তে ছিল, বা এটা অনুশীলনীতে ছিল, এটা এক্সারসাইজে ছিল। তাহলে লেড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইডের কি বিক্রিয়া হবে না, এটাও একটা কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। কি হবে না, এই যে এখানে উল্লেখ করতে দেখো লেড নাইট্রেট অ্যাকুয়াস এবং পটাশিয়াম আয়োডাইড অ্যাকুয়াস, দুটো অ্যাকুয়াস ছাড়া কিন্তু দ্বি প্রতিস্থাপন হবে না। লেড আয়োডাইডের একটা অর্ধক্ষেপ পড়বে, কি রকম অর্ধক্ষেপ পড়বে না, লেড আয়োডাইডের একটা হলুদ অর্ধক্ষেপ পড়বে, হলুদ বর্ণের একটা অর্ধক্ষেপ পড়বে, এটাও মাথায় রাখবে। যেমন আমরা যে বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে যে বিক্রিয়াটা করেছিলাম সেটাও দেখেছো, তেমনই এটা সেখানে একটা বেরিয়াম সালফেটের সাদা অর্ধক্ষেপ পড়েছিল, যেটা আমি এখানে বলেছিলাম, এই যে বেরিয়াম সালফেটের সাদা অর্ধক্ষেপ, তেমন এখানে পটাশিয়াম এই লেড আয়োডাইডের কিন্তু একটা হলুদ অর্ধক্ষেপ পড়বে, বুঝতে পেরেছো? এটাও কিন্তু ওই আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে ঘটবে এবং এটাও একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এই প্রশ্নটা তোমাদের অলরেডি এনসিইআরটি ছিল, এটিও কেটে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, ইয়েস। সমীকরণটা আমি লিখে দিয়েছি, এটাও মনে রাখবে, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে। চলো নেক্সট, চলো নেক্সট, ঠিক আছে, চলো নেক্সট। এবার কি বলছে, যখন আমরা কি করব, যখন আমরা লেড নাইট্রেটকে পটাশিয়াম আয়োডিনের সাথে মিশ্রিত করা হয় তখন কিসের অবক্ষেপ তৈরি হয়? কোথা থেকে প্রশ্ন দিয়েছে? তুমি বলে স্যার বইতে তো একটা এক্সাম্পল দেওয়া ছিল, তাহলে আমার ডাবল ডিসপ্লেসমেন্ট থেকে এত প্রশ্ন কি করে আসে? কারণ এটা ভাই টাস্কে দেওয়া ছিল, ফলে তোমার এটা রাইট পড়ে যে টাস্কটা তোমার টিচারকে জিজ্ঞাসা করে নাও, বা তুমি যেখানে পড়ছো সেখানে এই টাস্কটা যেন করায়, তাহলেই এটা পরীক্ষা আসবে। দেখো এটাই পরীক্ষা দিয়েছে, আর আমি তো করাবই। তাহলে কি হবে, হলুদ রঙের লেড আয়োডাইডের অধক্ষেপ পড়বে। মাথায় ঢুকেছে কি? মাথায় ঢুকেছে কি? তুমি বলবে ইয়েস স্যার। আরআরবি টেকনিশিয়ান 20/12/2024 প্রশ্ন এসছে, আরআরবি গ্রুপ ডি 26 সেপ্টেম্বর 2000 প্রশ্ন আসবে, এবং আগামী দিনে এই টাইপের প্রশ্নগুলো 2025-এও তোমাদের আসবে। ওকে, প্রত্যেকের এই ক্লাসটাকে লাইক করো। চলো, তোমরা যদি এই ক্লাসগুলোকে শেয়ার করো, বেশি করে দেখো, কমেন্ট করো, তাহলে এরকম ক্লাস আরো আসতে থাকবে। কিছু কিছু ক্লাস ফ্রিতে, যেমন পেডেও কিছু ম্যাক্সিমাম, মানে পেডে যেমন সবটা কভার করা রয়েছে, ফ্রিতেও 2-4টা ক্লাস দেবো, যাতে তোমরা বুঝতে পারো যেগুলো কঠিন কঠিন একটু টপিক। আর যদি পুরোটা ভালো করে কমপ্লিট করতে চাও, তাহলে পেড ব্যাচ জয়েন করো। বেশি টাকা নয়, অল্প কিছু টাকা দিতে হবে, বাট পেইড ব্যাচে কি হবে, ভালো করে হবে বিষয়টা, বুঝতে পেরেছো? মানে ভালো করে ইন দ্য সেন্স এগুলোই হবে, কিন্তু কমপ্লিট হবে ওখানটায়। চলো, নিম্নলিখিত কোন ধরনের বিক্রিয়কগুলির মধ্যে আয়নের আদান প্রদান হয়? 26 নভেম্বর 2024 এলপি। কি হবে? যোগ মানে সংযোগ, কম্বিনেশন রিঅ্যাকশন, দ্বিস্থানচ্যুতি বিক্রিয়া, যাকে আমরা বলবো ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, মনে থাকবে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ক্লিয়ার করতে পেরেছি? পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো আবার সেই এনসিইআরটি থেকে প্রশ্ন, সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি তৈরি হবে? সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড কি হবে না, বেরিয়াম সালফেটে কালো অর্ধক্ষেপ না, হলুদ অর্ধক্ষেপ না, বাদামি অর্ধক্ষেপ না, সাদা অর্ধক্ষেপ এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। দিস ইজ ইউর রাইট অ্যান্সার। একটা প্রশ্ন কতগুলো পরীক্ষায় আসবে ভাই? সমস্ত পরীক্ষায় আসবে, কারণ দিস ইজ এনসিইআরটি। পরবর্তী একটা প্রশ্ন দিয়েছে, দেখো একদম লেটেস্ট, একদম দেখো, টেকনিশিয়ান গ্রেড 3, সরি টেকনিশিয়ান গ্রেড 3, 23/12/2024, 23 ডিসেম্বর 2024 এর প্রশ্ন, কিছুদিন আগের প্রশ্ন, সেকেন্ড শিফটের প্রশ্ন। বলছে নিম্নলিখিত কোনগুলি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া? কার্বন প্লাস অক্সিজেন, দেখো কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কি বিক্রিয়া? এটা একটা কম্বিনেশন রিঅ্যাকশন, এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন নয়, এটা একটা কম্বিনেশন রিঅ্যাকশন। Na2SO সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড BaSO4 NaCl, এটা বেরিয়াম ক্লোরাইড BaCl2 হতো, বেরিয়াম ক্লোরাইড এবং BaSO4 NaCl, দিস ইজ দ্য ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এটা ঠিক রয়েছে, এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, তাই না?
নেক্সট লেড কপার ক্লোরাইড, লেড ক্লোরাইড কপার। তো এটা কি কখনো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে? তুমি বলো স্যার কেন হবে না? ভাই এটা কি, প্রথমত দেখবে এটা সলিড কিনা, দেখবে অ্যাকুয়াস ছাড়া কিন্তু হয় না। দ্বিতীয়ত এটা একটা মৌল, আর মৌল এবং যৌগের মধ্যে কি রিঅ্যাকশন এটা? এটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এটাও তোমার এনসিইআরটি ছিল, এটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর দেখো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 উৎপন্ন হচ্ছে, এটা কি বিক্রিয়া? এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়া। তাহলে একটাই রয়েছে যেটা দ্বিপ্রতিস্থাপন রিঅ্যাকশন, শুধুমাত্র 2 উইল বি ইওর রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছি? এখানে আরো কটা এক্সাম্পল দিয়ে দিতে পারতো, যে অ্যালুমিনিয়ামের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, বা তোমাদের যে ওই যে আয়োড পটাশিয়াম আয়োডাইডের যে এক্সাম্পল দিয়েছিলাম, লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড, ওটাও কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই যে এই বিক্রিয়াটা লেড নাইট্রেট পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে, লেড আয়োডাইডের হলুদ অধক্ষেপ পড়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জারণ বিজারণ রিঅ্যাকশন। দেখো জারণ বিজারণ রিঅ্যাকশন এবং বাদ বাকি যে পোর্শনটা, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা জানবো, এই যে এইগুলো আমরা কোথায় কোন বিক্রিয়া ঘটছে এগুলো আমরা নেক্সট ক্লাসে বাকি পোর্শনটা জানবো। আচ্ছা, এইগুলো কয়েকটা প্রশ্ন রয়েছে, এখানে দুটো প্রশ্ন খানিক রয়েছে, এই দুটো প্রশ্ন করে নি যেহেতু আগেরটার সঙ্গে ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা জারণ বিজারণ বিক্রিয়া জানবো, আর যত এমসিকিউ রয়েছে প্রিভিয়াস ইয়ার। দেখো আমি সবসময় এমসিকিউ করাই, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো বুঝতে হবে, যেগুলো বুঝতে পারবে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এনসিইআরটি এক্সাম্পলারের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। আমি বারবার বলে দিই, রেলের সায়েন্সটা তিনটে ভিতের উপর নির্ভর করছে। একটা হচ্ছে এনসিইআরটি থিওরি এবং তার যে এক্সারসাইজ, এনসিইআরটি এক্সারসাইজ এবং তার এক্সাম্পল সব ভালো করে করতে হবে। দুই হচ্ছে এনসিইআরটি এক্সাম্পলারটা ভালো করে করতে হবে। আর তিন হচ্ছে কি না, তিন হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। শুধু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন হলে হবে না, শুধু এনসিইআরটি পড়লে তাও হতে পারে, কিন্তু শুধু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন হবে না। চলো এখানটা কি বলেছে দেখি, নিচের কোন বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ নয়? আচ্ছা, লেড এবং কপার ক্লোরাইড এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তো ডাবল ডিসপ্লে, সরি এটা তো ডিসপ্লেসমেন্ট তোমরা পেয়ে গেছো, তার মানে এটা তো এক্সাম্পল। এজিবিআর সানলাইট এটা কি? এটা তো ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ZnCuSO4 এটাও তো ডিসপ্লেসমেন্ট, এটাও ডিসপ্লেসমেন্ট। তাহলে দিস ইজ ইওর রাইট অ্যান্সার। দেখো চট করে উত্তর হয়ে গেল RRB গ্রুপ ডি 2/9/2022। মাথায় ঢুকেছে? এটা তো আমরা পড়িয়েছিলাম, সিলভার ব্রোমাইডের সঙ্গে সানলাইট যুক্ত করেছে, সিলভার এবং ব্রোমিন উৎপন্ন হচ্ছে, দিস ইজ দা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিক্রিয়াটিকে দ্বৈত স্থানচ্যুতি বা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়? দেখো ভালো করে খেয়াল করো, দেখো এখানে একটা না ভালো ব্যাপার রয়েছে, একটু বলে দিই তোমাদের, বুঝতে পারবে জিনিসটা। দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা। H2CO3 আমরা ভেঙে যাচ্ছে, এটা তাহলে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। MgO H2O জয়েন হচ্ছে, তাহলে এটা আমার কম্বিনেশন রিঅ্যাকশন। Zn প্লাস FeCl3 কখনোই হবে না, কারণ জিঙ্ক একটা হচ্ছে মৌল, মৌল এবং যৌগের বিক্রিয়া সবসময় কি হয় না, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়। কিন্তু ভাই তুমি এটাকে দেখে বলো স্যার এটা তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এটা তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, তো এখানে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া তো কোনোটাই নেই। মাথায় প্রশ্ন আসবে এবং প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিন্তু আমি তোমাদের কি শিখিয়েছিলাম? আমি তোমাদের শিখিয়েছিলাম বহু রূপে সম্মুখে তোমা, অর্থাৎ বিভিন্ন রূপে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু বিষয়টা এক। দুটো বিক্রিয়া রয়েছে, কি কি না, একটা হচ্ছে NaOH প্লাস HCl, সেখান থেকে উৎপন্ন হচ্ছে NaCl প্লাস হচ্ছে H2O, এবং আর একটা বিক্রিয়া হচ্ছে যে KOH প্লাস HCl, সেখান থেকে উৎপন্ন হচ্ছে KCl প্লাস H2। এই যে দুটো বিক্রিয়া না, এই দুটো তো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তুমি বলছো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা তো পড়িনি, পড়বে না, সেটা অ্যাসিড বেস সল্টে গেলে পড়বে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন মানে কি না, NaOH হচ্ছে একটা ক্ষার, HCl হচ্ছে একটা অ্যাসিড, আবার NaCl হচ্ছে একটা লবণ, এবং H2 হচ্ছে একটা জল। তাহলে ক্ষার এবং অ্যাসিডের লবণ এবং জল উৎপন্ন হচ্ছে। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া যখন লবণ এবং জল উৎপন্ন হয় তখন সেটাকে আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলি। কিন্তু নিউট্রালাইজেশনের কাছাকাছি এটা আয়ন এক্সচেঞ্জও করছে। তুমি বলবে স্যার কি করে, একটু দেখান দেখি, একটু দেখান, একটু বোঝান। বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমার ক্লাসে কেউ না বুঝে যেতে পারবে না, তো আমি তো না বুঝিয়ে ছাড়বো না কাউকে। এই আয়নটা দেখো কি হচ্ছে, আমি কি বলেছিলাম যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে আয়ন এক্সচেঞ্জ মাস্ট হবে। তাহলে এখানে আয়ন এক্সচেঞ্জ কি করে হচ্ছে দেখো, এখানে Na প্লাস OH মাইনাস, এখানে H প্লাস Cl মাইনাস, এখানে Na, এটার কথা বাদ দাও। তাহলে এই Na প্লাস কার সঙ্গে যুক্ত হবে, Cl মাইনাসের সঙ্গে, তাহলে Na প্লাস Cl মাইনাস যুক্ত হয়ে NaCl গঠন করেছে। আবার এই OH মাইনাস H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করেছে, H2 গঠন করেছে। তাহলে ভাই এখানেও তো আয়ন এক্সচেঞ্জ হচ্ছে। KOH এর ক্ষেত্রে দেখো K প্লাস OH মাইনাস, আবার দেখো H প্লাস Cl মাইনাস, তাহলে K প্লাস H Cl মাইনাস সঙ্গে অ্যাড হয়ে কি হলো KCl, এবং OH মাইনাস হচ্ছে H প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে কি করবে, H2 গঠন করবে। সো এটা কিন্তু যেহেতু আয়ন এক্সচেঞ্জ হচ্ছে,
তো এই দুটো রিয়াকশনকে আমরা নিউট্রালাইজেশন রিয়াকশনও বলবো, আবার ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনও বলবো। তাই এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকের ক্লিয়ার করতে পেরেছি কি? প্রত্যেকে বুঝতে পেরেছো কি? যদি বুঝতে পারো ভাই, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবে না, এবং ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এত ভালো করে এনসিইআরটি ডিটেলস লাইন বাই লাইন এবং প্রত্যেকটা এমসিকিউ কেন হচ্ছে সেই যুক্তিটাকে তোমার মাথায় খেলাতে হবে। আজকে মনে করো তুমি এইচসিএল কেওইসটা মুখস্থ করে নিলে, কালকে তোমাকে এনওএইচ এইচসিএল দিয়ে দিল, তোমার কিন্তু মাথায় ঘন্টি বাজবে না, মাথার ঘন্টি কিন্তু বন্ধ হয়ে যাবে, রেড লাইট জ্বলবে। তাই রেড লাইট জ্বালেও না, সবসময় গ্রিন লাইট জ্বালে। আর গ্রিন লাইট জ্বালার জন্য ভিক্টরি এডুকেশনে পড়তে হবে, ভিক্টরি এডুকেশনটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একটা কথা লাস্ট বলবো, বিগত বছরে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের এখান থেকে টপার হয়েছে। তন্ময় রয়েছে, সৌম্য রয়েছে, প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। প্রত্যেকে কিন্তু টেকনিশিয়ানে সিলেক্টেড। তো বাংলায় এনসিইআরটি লাইন ধরে ধরে যে ব্যাচটা আমাদের শুরু হয়েছে গত 15ই মে থেকে, তো এই ব্যাচে কিন্তু এখনো অ্যাডমিশন চলছে, একদম নিউ। যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাপ ডাউনলোড করো, এবং নিচের যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, ফোন নাম্বারটা যাচ্ছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং এই ব্যাচটা নাও। এই ব্যাচ থেকে কিন্তু তোমরা আবার সিলেক্টেড হবে। মনে রাখবে, পড়াটাকে পড়ার মতো করে পড়তে হবে, তাহলেই কিন্তু তোমার একমাত্র সিলেকশন হবে। আর যারা সঙ্গে সঙ্গে জিকে নিতে চাও, বিশেষ করে যারা গ্রুপ ডি দেবে, তারা জিকে, সিএ এবং সায়েন্স এর একটা কম্বো ব্যাচ রয়েছে, যার প্রাইস হচ্ছে 1599। এই ব্যাচটাও তোমরা কিন্তু নিতে পারো, এটাও একটা ভালো ব্যাচ। সায়েন্স এবং জিকে একসাথে কম্বিনেশন করে পড়ানো হবে। প্রত্যেকে বলবো আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপের রেটিং রয়েছে 5 স্টার, অনেক রেটিং রয়েছে, দেখতেই পাবে। প্রচুর রিভিউজ রয়েছে, যারা অলরেডি সিলেক্টেড হয়েছে, প্রায় 50+ স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে। যারা সিলেক্টেড হয়েছে তাদের প্রত্যেকের রিভিউ আমাদের অ্যাপে দেখতে পাবে। প্রত্যেকে অ্যাপ ডাউনলোড করো, কি কি কোর্স রয়েছে দেখতে পারো। যদি পছন্দ হয় তবেই তুমি বাই করতে পারো, ঠিক আছে? কোনো জোরাজুরি নেই। বাদ বাকি ইউটিউবে বিভিন্ন রকম এমসিকিউ এবং কিছু কিছু থিওরি ক্লাস আসতে থাকবে। ইউটিউবে মেইনলি যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমামটা তোমাদের কিন্তু এমসিকিউ ক্লাসগুলো হবে। আর এনসিইআরটি থিওরি যদি ভালো করে পড়তে হয় এইভাবে, তাহলে কিন্তু তোমাদের পেইড ব্যাচ জয়েন করতে হবে। আমি ডিটেলস তোমাদের বলে দিলাম। আর প্রত্যেককে বলবো, অবশ্যই কিন্তু ভিক্টরি এডুকেশন কোনো প্রমোশনাল কল করে না কখনোই। অনেকে ভিক্টরি এডুকেশনের নামে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল বিক্রি করতে চাইবে, কিন্তু ভিক্টরি এডুকেশন ভর্তির জন্য যেচে কখনো তোমাকে প্রমোশনাল কল করবে না। তুমি যদি কল করো তাহলে ভিক্টরি এডুকেশন ধরবে, তোমাকে কখনোই কল ব্যাক করবে না। মানে অ্যাপ ডাউনলোড করলে যে প্রমোশনাল কল, সেটা কখনোই করবে না। ফলে তুমি নির্দ্বিধায় অ্যাপ ডাউনলোড করতে পারো এবং আমাদের কোর্সগুলো দেখতে পারো কি কি রয়েছে। যদি পছন্দ হয় তখন অবশ্যই কিন্তু কোর্সে এনরোল করতে পারো। এটুকু বলতে পারি, কোর্সে এনরোল করলে কখনোই তুমি মানে কখনো তুমি ঠকবে না, এবং সাকসেসের দিকে অনেকটা এগিয়ে যেতে পারো। তাই প্রত্যেককে বলবো অ্যাপ ডাউনলোড করো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ক্লাসগুলোকে লাইক করো, এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো। এবং অবশ্যই যে জায়গাগুলো বললাম সেগুলো তোমরা খাতায় লিখে নাও। কাল বা পরশু তোমাদের এর পার্ট 3 আনবো, এবং সেটাই হবে এটা লাস্ট পার্ট। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে।